নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আর ঠিক আধ ঘন্টা পর হোলি রঙের অনুষ্ঠান শুরু হচ্ছে। বসন্ত উৎসব, বসন্ত জাগ্রত দ্বারে বহু লেখক লিখেছেন রং নিয়ে, তাদের আবৃত্তি থেকে শুরু করে সঙ্গীত সব কিছুতে রঙের ছোঁয়া আছে। তো আমরা যখন আজকে একেবারে একদম মানে সেই বসন্তের জাগ্রত দ্বারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একটা অনুষ্ঠান করছি, যে আমাদের এই প্রোগ্রাম শেষ হবে, বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতি শেষ হচ্ছে, 12টা বাজছে, হিসাব মতো ইংলিশ হলেও দোলে শুরু হচ্ছে। দেখুন, একটা জিনিস কোথাও না কোথাও দাঁড়িয়ে আমার বিভিন্ন অনুষ্ঠান দেখতে শুনতে মনে হয়েছে, সমালোচনা মানুষ করতেই পারেন, ক্রিটিসিজম করতে পারেন। আই থিঙ্ক দ্যাট ক্রিটিসিজম ইজ এ হেলদি পার্ট অফ প্রোডাক্টিভিটি। আপনি ক্রিটিসিজম তখনই করুন যখন ইউ হ্যাভ দ্য অ্যাডিকুয়েট নলেজ অন দ্য পার্টিকুলার সাবজেক্ট। আপনার ক্রিটিসিজম তখনই মান্যতা পায় আপনার যখন পর্যাপ্ত শিক্ষা থাকবে। মানুষ জীবনে সাকসেস চায়, আর সাকসেস তখন আসে, আমি তো বিলিভ করি যে সাকসেস ইজ দ্য প্রপার রেজাল্ট অফ পারফেকশন। সাকসেস ইজ দ্য প্রপার রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক। মানে আই থিঙ্ক দ্যাট ইউ শুড লার্ন ফ্রম এভরি ফেলিওর। প্রত্যেকটি ব্যর্থতায় শেখা দরকার। কিন্তু তাহলে আমি কী করে জীবনের উন্নতি করব? আমাকে দেখতে হবে যে অ্যাস্ট্রোলজি এমন একটা বিষয় যার মধ্যে না কিছু এলিমেন্টাল থিওরি রয়েছে, যেগুলো আমরা কন্টিনিউয়াসলি আলোচনা করে আসছি, যে হোয়াট ইজ দ্য এলিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য এলিমেন্টাল থিওরি। এর গুরুত্ব কী, এর ভ্যালুয়েশনটা কতটা, আপনার জীবনের এফেক্ট কতটা, নাকি আমরা প্রচলিত মাঙ্গলিক, কালসর্প, গুরুচণ্ডালী দোষ, দারিদ্র দোষ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবো। আমি খুব হ্যাপি, আই ফিল হ্যাপি যে আমি রাত 11:30 লাইভ অনুষ্ঠান করতে পাচ্ছি আজকে, এবং অ্যাটলিস্ট আমার এটা দায়বদ্ধতা যে মানুষের কাছে কিছু আমি জানাতে পারবো এলিমেন্টাল থিওরি অন অ্যাস্ট্রোলজি। আমি আন্তরিকভাবে স্বাগত জানাবো বেদাচার্য, তোমার অত্যন্ত প্রিয় মানুষ, কারণ আমি মনে করি যে অ্যাস্ট্রোলজিকে যদি খুব ভালো করে শুনতে হয়, জানতে হয়, তো আই থিঙ্ক ইউ আর দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড ইউ উইল বি দ্য কনক্লুশন। না না, এরকম বলার কোনো অর্থই নেই। সবার আগে আমার বাবা মাকে প্রণাম, এবং প্রত্যেকে যারা দেখছেন সকলে, আমার সমবয়সী এবং আমার বয়োজ্যেষ্ঠ প্রত্যেককে আগাম দোল পূর্ণিমা, যদিও পূর্ণিমা লেগে গেছে, দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল। রঙিন হয়ে উঠতে হবে এই যে দিনটা, আগামীকাল যে দিনটা, মানে আমিও বাড়ি চলে যাব, আমার মনের মধ্যেও এখন অলরেডি একটা বসন্তের একটা উন্মাদনা বা কপাল দেখে বোঝা যাচ্ছে, আমাকে অলরেডি লাগিয়ে দিল স্মিতা। যাই হোক, বললো দাদা একটু হোলি খেলি। আমরা ঠিক আছে চলো, এটা দিয়ে শুরুয়াত যখন বেসিক্যালি করতে তো হবে। পূর্ণিমা লেগে গেছে, পূর্ণিমা মানে চন্দ্র। হঠাৎ করে আমি শুনলাম, আমি কিছুদিন ধরে এলিমেন্টাল ডিস্ট্রাকশন নিয়ে কথা বলছিলাম, হঠাৎ করে দুম করে কেউ আমাকে, হয়তো জানি না, আমার তো আবার প্রচুর বন্ধুবান্ধব, তারা আমাকে বললেন যে শুনতে পেলাম যে এই সব কোনো আলোচনার কোনো মানে হয় না, ওই মাঙ্গলিক সাড়ে সাথী ছাড়া আর কোনো আলোচনার মানে প্রেক্ষাপট আর কি থাকে না তাদের কাছে আর কি। এলিমেন্ট কি, কোথায় থাকে এলিমেন্টটা, এই এলিমেন্টাল যে ব্যাপার, অর্থাৎ এলিমেন্ট, বা আমি তো এলিমেন্ট করে গেছি, তার বাংলা অর্থাৎ হচ্ছে যে তত্ত্ব, অগ্নিতত্ত্ব, আজকে বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, জলতত্ত্ব, এই যে তত্ত্ব, এই যে পাঁচখানা যে এলিমেন্ট, এই পাঁচখানা এলিমেন্টের যে গুণাবলী, সেই গুণাবলী কোথায় রয়েছে না আমাদের জন্মছকের মধ্যে লুকিয়ে রয়েছে। আজকে আমি ভাবলাম যে যদি এই দোল পূর্ণিমার আগে যদি একটু গল্পচ্ছলে একটু আড্ডা দিতে দিতে যদি এই জিনিসগুলোকে নিয়ে আমরা যদি ছোটো ছোটোভাবে একটু আলোচনা করতে পারি, তাহলে মনে হয় কোথাও না কোথাও খুব সুবিধে হবে। তার কারণ আমরা দুটো শব্দ জানি, আমাদের কালচারের মধ্যে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে সংস্কৃতি। প্রকৃতি হচ্ছে নারী, আর সংস্কৃতি হচ্ছে পুরুষতান্ত্রিক। অর্থাৎ প্রকৃতি মানে হচ্ছে বন জঙ্গল, সংস্কৃতি একটা আবদ্ধ, যেখানে সংস্কারাচ্ছন্ন মানুষরা থাকে, অর্থাৎ যেখানে সভ্যতা বেড়ে উঠেছে তাকে সংস্কৃতি বলা হয়। আর সংস্কৃতির বাইরে থাকে বন জঙ্গল, অর্থাৎ প্রকৃতি খুব সুন্দর। মাথায় রাখতে হবে আমাদের এই দেহটা হচ্ছে এটা লাইফ, আর দেহের মধ্যে একজন থাকে, তিনি হচ্ছেন সোল। তো সোল কিন্তু হচ্ছে সংস্কৃতি, আর এই যে দেহ, এ হলো প্রকৃতি। তার কারণ সোলের কিন্তু কোনো মৃত্যু নাই। আমরা যদি গীতাও পড়ি, শ্রীকৃষ্ণও বলেছেন যে আমরা দেহ ত্যাগ করছি, আত্মার বিনষ্ট হচ্ছে না, আত্মা চিরকালীন, সে আত্মা অমর থাকবে এবং সে শুধুমাত্র খোলস চেঞ্জ করবে। তার মানে প্রকৃতি কিন্তু একটা ডেস্ট্রয়েবল পার্ট, প্রকৃতি হচ্ছে একটা ডেস্ট্রয়। প্রকৃতি সবসময় নিজেকে চেঞ্জ করতে থাকে, প্রকৃতি চেঞ্জেবল, সে কখনো আনচেঞ্জেবল না। সে সর্বদা নিজেকে, কখনো সুনামি হয়ে গেল, ভারসাম্য আবার ঠিকঠাক করার জন্য সুনামি করে দিল, কখনো ঝড় হলো, কখনো বৃষ্টি হলো, কোথাও বন্যা হয়ে গেল, ভৌগোলিক অবস্থানে চেঞ্জ করে দিল। প্রকৃতি নিজেকে সেভাবে সামলাতে থাকে, কিন্তু সংস্কৃতি একটা জায়গায় থেমে থাকে। ওই জন্য আমরা কোথাও না কোথাও বলি না যে সংস্কার, আমাদের যা সংস্কার চলে আসছে সেই সংস্কৃতিকে আমরা ফলো করছি। এই সংস্কৃতির যে এলিমেন্ট, কেউ আছে ফোনে?
হ্যাঁ, একজন রয়েছেন, আমি একটু কথা বলে নিয়ে আলোচনায় নিশ্চিতভাবে থাকবো। লাইভ অনুষ্ঠান, ফোন নিতে হবে অবশ্যই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদিভাই, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার দুজনকে নমস্কার জানাচ্ছি। নমস্কার আপনাকেও। হ্যাঁ, আমি কসবা থেকে বলছি, মিসেস সাহা। আচ্ছা। আর তার আগে আমি একটু পরিচয় দিই। হ্যাঁ। আমি ওই ফেসবুকে মিস্টার মলয় সাহা আছে, আমি ওনার মিসেস বলছি। আচ্ছা। ও আচ্ছা দিদি, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি আমি কিছু মাস 6 আগে আমার বোনের ছেলেকে নিয়ে গেছিলাম, সুপল দাস। আচ্ছা, তা আমাকে দাদা আজকে এইমাত্র ঢুকতে গিয়ে আমাকে এইমাত্র বললেন, এইমাত্র আমাকে ফেসবুকে মেসেজ করলেন। তা আমি একটু আধটু আর কি আপনার প্রোগ্রাম শুনি বা কিছু বই পড়ি, পড়ে বেশ। একটু বুঝতে পারি। আর জ্যোতিষটাকে আমি ভীষণ ভালোবাসি, খুব অন্তর থেকে শ্রদ্ধা করি। বেশ। তা আমি আমার বোনকে বলেছিলাম, ওর ছকটা দেখে আমি বলেছিলাম যে একটু ডিস্টার্ব আছে। আচ্ছা, ও বললো কার কাছে যাব, কাউকে আমার বিশ্বাস হয় না। বেশ। তাই আমি বললাম যে চল, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা তা আমি নিয়ে গেছিলাম। আচ্ছা, তো আপনার কিছু নিয়ম আছে বলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, মনে করে দেখুন। তারপরে আপনি আমাকে ডেকে নিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো, ভাগ্যচক্রে। ভাগ্যচক্রে ছেলেটির মনে হয় বাইরে যাওয়ার কথা ছিল খুব সম্ভবত। তারপরে ওর ক্যাম্পাসিং হলো ব্যাঙ্গালোরে। বেশ। তারপর ওখান থেকে ওর চেন্নাইতে চাকরি হলো। বাহ, এখন চেন্নাইতে ওর পোস্টিং। বেশ। হ্যাঁ, আপনি হয়তো আমার বলেছিলেন বোন বাইরে যাবে, আমার বোন একটু অসুস্থ আছে, ও আচ্ছা, যাবে। আচ্ছা। আপনার সাথে দেখা করবে, আমি যাব না, আমার আর যাওয়া হবে না। না না, আপনিও আসুন, আপনাকেও স্বাগত, আপনাকেও আমার মানে আমন্ত্রণ রইল। অলওয়েজ ওয়েলকাম। দাদা তো সবসময় আমার সাথে কথা বলতেই থাকে, ফেসবুকে কোনো না কোনো কমেন্ট দিতেই থাকেন। দাদা আমাকে খুব ভালোবাসেন আর কি। কথা বলি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। দাদা লেখেন না, আমি লিখি। ও আপনি লেখেন? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। আপনি আমাকে তার মানে ভাই বলে সম্বোধন করেন যে ভাই ভালো থেকো। হ্যাঁ, আমার খুব, আপনি কি বলবো, আপনার থেকে 2 বছরের ছোট আমার একটি মেয়ে আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এখন আমি অনলাইনে আপনি বলছি, কিন্তু আপনি বলতে ভালো লাগে না, ছোট ভাইকে তুমি তুমি বললে খুশি বলতে হব, ভালো লাগে। আরো যদি বলেন তুই তাহলে বাড়ির ছেলে হয়ে যাবো। না এটা না তো আরো না, বেশি তুই ভালো না, লাগবে। তুমি। একটা সম্মান তো আছে শিক্ষার, এত বড় শিক্ষা, বাপরে বাপ। এখনো শিখতে আমি পারিনি শিক্ষাকে খুব সম্মান করি। না, কিন্তু এখনো শিখতে পারিনি, বিশ্বাস করুন। আজন্ম না শিখতে না পারবো না, কিনা এত এটা- মানুষের আশীর্বাদ, এটা কোনো মানে কি বলবো, আর এটা সবাই পায় না। না, আপনার বক্তব্যের পরে একটা জিনিস আমি শিওর হলাম যে একজন জ্যোতিষ সম্পর্কে ইন্টারেস্টেড মানুষ বা জানা মানুষ বা পড়া মানুষ একজনকে জ্ঞানী বলছেন, এটা কিন্তু দেখুন সাধারণ মানুষের কাছ থেকে শোনা আর একজন মানে শিক্ষিত মানুষের কাছ থেকে জ্ঞানী না শোনা না, আমি সেরকম শিক্ষিত নই। শিক্ষিত হলে আমি আপনার ওখানে সেন্টারে চলে যেতাম। অত শিক্ষিত নই ভাই আমি। না না না। কে বলতে পারে আগামী দিন আপনি কোথায় থাকবেন। আপনি কি কোন টপিকে আজকে শুনতে চাইছেন আলোচনা? হ্যাঁ, আমি ওই খবরটা দিলাম। আর আচ্ছা। একটু আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। আচ্ছা বলবেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, আর ওটা 30 এপ্রিল 30 এপ্রিল 1982। 30 এপ্রিল 1982। বেশ। হ্যাঁ, টাইম বলুন। টাইম হচ্ছে সন্ধ্যে 7টা 25। সন্ধে 7টা। জন্মস্থান বলুন। জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। ওকে। শুক্রবার না দিদি ভাই? হ্যাঁ 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 তুলা হ্যাঁ ভাই। লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। কি লগ্ন? তুলা লগ্ন কর্কট রাশি। অথচ আমি বহু ছক করেছি, সব বৃশ্চিক লগ্ন আর কর্কট রাশি। সন্ধ্যে 7টা 25 তো? হ্যাঁ 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 সন্ধ্যে 7টা 25 যদি হয় 30 এপ্রিল 1982 শুক্রবার, হ্যাঁ হ্যাঁ তাহলে তুলা লগ্ন কর্কট রাশি। আপনাকে কি তাহলে- বলেছে? বৃশ্চিক লগ্ন বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এইখানেই আপনাকে বলি, আপনাকে দাঁড় করাই। তার কারণ যদি আপনি আমার স্ক্রিনটা দেখতে পান তাহলে হ্যাঁ, দেখুন দেখতে পাচ্ছি। 26 ডিগ্রি 34 মিনিট 51 সেকেন্ড। হ্যাঁ আমার কথা, আমার প্রশ্ন সেই সমস্ত অ্যাস্ট্রোলজারের কাছে যারা এই জিনিসটাকে নিয়ে খুব ছেলেখেলা করে। তার কারণ আমার কাছে বহু লোক আসে দেখি 1 ডিগ্রি পৌঁছয়নি তখন আগের লগ্ন বলে দেয়, 1 ডিগ্রি পৌঁছয়নি বা 2 ডিগ্রি 3 ডিগ্রিতে আছে আগের রাশি বা পরের রাশি বলে দেয়। আগের রাশি বলে দেখেই সাধারণত। না। এই যে জায়গাগুলো, এগুলো আমার মনে হয় কোথাও না কোথাও একটা অজ্ঞানতার পরিচয়, বেসিক্যালি একটা অজ্ঞানতার পরিচয়। তার কারণ হচ্ছে আপনার বাড়ি যদি 2 কাঠা জমির উপর আপনার বাড়ি হয়, আপনি কি 1 ইঞ্চি জমি আমাকে দেবেন? কখনোই নয়। কখনোই দেবেন না। তার মানে আমার জন্মছকের যে প্রত্যেকটা ঘরের মান 30 ডিগ্রি করে, তো 30 ডিগ্রির মধ্যে আমি 2 ডিগ্রি কেন বৃশ্চিককে দিয়ে দেবো? এটা 26-এ রয়েছে। এখানে 26 ডিগ্রি 34 মিনিট, তার মানে এখনো আমাকে 3 ডিগ্রি 26 মিনিট আমাকে আরো যেতে হবে, তারপরে গিয়ে আমি বৃশ্চিকে পৌঁছচ্ছি। যদি সেই জায়গায় ক্যালকুলেশন করা হয়, তার মানে লগ্ন মান কোথাও না কোথাও তিনি ভুল করলেন। এখানে যদি 29 ডিগ্রি 56 হয়, তাও আমি বলবো এটা তুলা লগ্ন, কারণ সেখান থেকেই আমাকে বিচার শুরু করতে হবে। হ্যাঁ, হতে পারে আপনি বাড়িতে একটা পা দিয়ে রেখেছেন আর একটা বাড়ির বাইরে পা দিয়ে রেখেছেন, তার একটা কম্বিনেশন হতে পারে। এটা
সেখানেও শর্তাবলী প্রযোজ্য, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড। কি বললাম বুঝেছেন দিদি ভাই? হ্যাঁ বুঝতে পেরেছি ভাই। হ্যাঁ, তো এই জায়গাটা গন্ডগোল 1 নম্বর। ওর কিন্তু আপনি সবসময় তুলা লগ্ন ধরেই কাজ করবেন। অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্রে জন্ম হয়েছে। আমি এক্ষুনি বুধ নিয়ে একটা জিনিস বোঝাবো, আজকে আমি এলিমেন্টাল তত্ত্ব নিয়ে আমি আজকে বোঝাবো। কারণ বিগত দিন আমাকে কেউ বলেছেন যে এলিমেন্টাল এসব ব্যাপার স্যাপার কিছু হয় না। আজকে যাবতীয় যা কিছু নাকি জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে শুধু মঙ্গল আর শনি কেন্দ্রিক। কিন্তু যদি প্রশ্ন করা হয় শনি কী ধরনের তত্ত্বগত প্ল্যানেট, তাহলে তারা আর কেউ বলতে পারবে না। কি বললাম বুঝেছেন দিদি ভাই? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তার কারণ আমাদের অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আর একটা আকাশ বলে এই 5খানা তত্ত্ব। আজকে যদি আপনি যদি বৃহৎ পরাশর হোরা পড়েন, সেই পরাশর হোরায় ওখানে 78 নম্বর অধ্যায়ে 8 নম্বর পংক্তিতে তিনি একটা জায়গায় লিখে গেছেন যে প্রতিটি, অর্থাৎ আপনি যদি রবি এবং চন্দ্রকে যদি বাদ দেন তাহলে বুধ এবং শুক্র, মঙ্গল, শনি এবং বৃহস্পতি, এই 5টি তত্ত্ব, এই 5টি প্ল্যানেট বিভিন্ন তত্ত্বকে রিপ্রেজেন্ট করে যাচ্ছে। যদিও এখানে মঙ্গলকে বলা হয় কি, মঙ্গল হচ্ছে সবসময়ের জন্য ফায়ারি, মঙ্গল অগ্নিকারক একটা তত্ত্বকে সে রিপ্রেজেন্ট করতে থাকে। আকাশকে সবসময় বৃহস্পতি রিপ্রেজেন্ট করতে থাকে। তার কারণ দেখুন, আকাশ মানে হচ্ছে গভীর, অর্থাৎ আপনি দেখবেন কালপুরুষের যদি চিত্র দেখেন তাহলে দ্বাদশ ভাব, কালপুরুষের দ্বাদশ ভাব গিয়ে মীন রাশিতে বোঝায়, যেখানে নাকি বৃহস্পতির অবস্থান, যাকে আমরা মোক্ষ লাভের ঘর বলে থাকি। তার মানে বৃহস্পতি কিন্তু মোক্ষ লাভের কারক গ্রহ। সেই জন্য বৃহস্পতিকে আকাশ তত্ত্বের সাথে তুলনা করা হয়েছে। আজকে পৃথ্বী তত্ত্ব যার উপর আমরা দাঁড়িয়ে থাকি, এই পৃথ্বী তত্ত্বকে দেখে হচ্ছে বুধ। পৃথ্বী তত্ত্বের পাশাপাশি যেটা আসে সেটা জল। এই জলতত্ত্বকে কে দেখে? জলতত্ত্বকে দেখে থাকে শুক্র। আর বায়ু, যেই বায়ু নাকি খুব সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বায়ু। আজকে আমরা বায়ু নিয়ে আলোচনা করতে ভুলে যাই। আজকে আমার মধ্যে ডিপ্রেশন, আজকে আমার মধ্যে হতাশা, আজকে আমি আজকে আমি আনন্দ করব, কালকে আমি দুঃখ পাবো। আমি অল্পেতে সন্তুষ্ট না আমি অধিকে সন্তুষ্ট, আমি অল্প ঘুরতে ভালোবাসবো না আমি প্রচুর ঘুরতে ভালোবাসবো, আমি একটি সম্পর্ক থাকবো না আমার অনেক সম্পর্ক থাকবে, আমি একটি বন্ধু করব না আমার অনেক বন্ধু থাকবে। টোটালটা ফ্লাকচুয়েটিং। কে ফ্লাকচুয়েট করে? বায়ু। অর্থাৎ বায়ুকে আটকানো সম্ভব না, যাকে রিপ্রেজেন্ট করে শনি। এই জন্য আমাদের ন্যাটাল চার্টের মধ্যে শনির অবস্থান অত্যন্ত ভালো হতে হয়। যদি শনির অবস্থান অত্যন্ত ভালো না হয়, শনির ক্যারেক্টার যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমাদের যাবতীয় ডিসিশান, আমাদের যাবতীয় জীবনযাত্রার মান, এগুলো কোনোদিনই উন্নত করা সম্ভব নয়। এই পঞ্চতত্ত্বকে একটা সুন্দরভাবে বোঝানো হয়েছে। এবং তাছাড়াও আমি বহুদিন ধরে আপনাদেরকে গলা ফাটিয়ে বলে যাচ্ছি, পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গ। হোয়াট ইজ পঞ্চাঙ্গ? পঞ্চাঙ্গ কি করে? পঞ্চাঙ্গ হচ্ছে, দেখবেন বাড়ির লোকেশনটা যদি আপনি ঠিকঠাক না দেন তাহলে বাড়ির ভ্যালুয়েশন কমতে থাকে, কারণ লোকেশন খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ফ্লিপকার্ট বা অ্যামাজন, যেখানে আপনি একটা অনলাইন বুকিং করছেন বা আপনার গ্যাসের বুকিং করছেন বা আপনি কোনো কিছু অনলাইন যখন বুকিং করছেন, সেখানে লোকেশন বলে একটা শব্দ থাকে। তার মানে হচ্ছে আপনার ল্যান্ডমার্ক কি। আপনার বাড়ি তো না হয় বুঝলাম ওই কলকাতার টালিগঞ্জের অমুক পাড়ায়, কিন্তু তার লোকেশনটা কি, আমি ল্যান্ডমার্কটা কোথায় করবো? তার মানে ল্যান্ডমার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে পঞ্চাঙ্গ হচ্ছে লোকেশন, তবে গিয়ে জন্ম ছক। মানে আরো তাহলে ক্রিটিসাইজ করা হলো, আরো তাতে ক্রিটিসাইজ করা। তার মানে হচ্ছে পঞ্চাঙ্গের আলো, পঞ্চাঙ্গ আমাদের জীবনের আলো দেয়, লাইট দেয়। পঞ্চাঙ্গর মধ্যে যে থাকে সেই লাইট যদি ভালো না থাকে, তাহলে গিয়ে আমার ওই আলোর বিচ্ছুরণ ঘটবে আমার জন্মছকে গিয়ে। আগেই আমি যদি জন্মছক নিয়ে, এই জন্য বড় বড় মনীষীরা প্রথম থেকে বলে গেছেন যে জন্ম ছককে প্রায়োরিটি দেওয়ার আগে পঞ্চাঙ্গকে খুব ভালো করে দেখতে হবে। তার কারণ তিথি, বার, যোগ, করণ আর নক্ষত্র, এই 5টা জিনিস নিয়ে কি তৈরি হয়? পঞ্চাঙ্গ তৈরি হয়েছে। আজকে যদি আমি তিথি বলি, তিথিকে রিপ্রেজেন্ট, তিথি কোন তত্ত্বের মধ্যে পড়ে সেটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই যে আমি এতদিন ধরে তিথি নিয়ে আলোচনা করলাম, আপনার একাদশী তিথিতে জন্ম, আপনার অষ্টমীতে জন্ম, আপনার পূর্ণিমায় জন্ম, আপনার অমাবস্যায় জন্ম, আপনার শুক্লপক্ষও না কৃষ্ণপক্ষে জন্ম। আরে এর মধ্যে রয়েছে কি? এটা খায় না গায়ে মাখে, এটা গায়েও মাখে না, খায়ও না, এটা মাথায় দেওয়ার জিনিস, অর্থাৎ মাথার ভিতরে ঢোকানোর জিনিস, যেটা আপনার জীবনকে ডেকোরেট করতে সাহায্য করবে। এটা খুব ভাইটাল পার্ট। তার কারণ হচ্ছে এই যে তিথিকে কে দেখে না? জলতত্ত্বের সাথে তিথির হিসেব করা হয়েছে। আমি আগের দিন ওয়াটার এলিমেন্ট নিয়ে বোঝাচ্ছিলাম। আজকে যদি বলেন আমরা কি খাই, আমরা তো এলিমেন্টাল, এই যে পঞ্চভূত আজকে আমরা যেটা বলি,
পঞ্চমহাভূত, এই যে জিনিসটা যে আলোচনা করা হয়, অর্থাৎ 5 মেন এলিমেন্টসের মধ্যেও আকাশ, জল, বায়ু, অগ্নি এগুলো পড়ছে। তার মধ্যে তো আমরা একটা অর্গ্যানিক পার্ট আমরা ইনটেক করি। অর্গ্যানিক পার্ট মানে শাকসবজি। ইনঅর্গ্যানিক পার্ট কোনটা না, ওই যেটা আমরা মাছ মাংস খাচ্ছি সেটা তো ইনঅর্গ্যানিক পার্ট। কিন্তু দোকানে গিয়ে তো মিনারেল ওয়াটারটা কিনতে তো বলেন না। এলিমেন্ট যদি আমি বাদ দিই যে এলিমেন্ট কোথায় নেই, তাহলে দোকানে গিয়ে তো আপনি আমরা তো মিনারেল ওয়াটার কিনতে তো ভুলি না। আমরা যখন ট্রেনে উঠবো, ট্রাভেল করবো, একটা মিনারেল ওয়াটারের বোতল দিন। কেন আপনার সেই মিনারেলটা ইনটেক করার দরকার? তার মানে আপনার শরীরের মধ্যে সেই এলিমেন্টগুলো পৌঁছানো দরকার আছে। আরও যদি বাস্তবিকভাবে যদি এটাকে বিচার করেন, যারা জ্যোতিষ মানেন তাদের জন্যও এটা যেমন দরকার, যারা জ্যোতিষ মানেন না তাদের জন্যও এটা জানার দরকার। কি জানার দরকার রয়েছে? যারা জ্যোতিষ মানেন না তাদেরকে আমি তাদেরকে বলবো যে তারা একটু প্র্যাকটিস করুন যে ওম শব্দটার মধ্যে দিয়ে কী উচ্চারণ করা হচ্ছে। ওম যে শব্দটা আমরা উচ্চারণ করি, এই ওম শব্দের মধ্যে দিয়ে আমাদের শরীরের যে বায়ু, যেটা আমাদের এতগুলো যে আমাদের যে ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়কে যখন জাগ্রত করে আমাদের শরীরের মধ্যে হিট তৈরি হয়। ঠিক, এই হিটকে রিপ্রেজেন্ট করে মঙ্গল, যেখান থেকে ফায়ার তৈরি হয়। এই ফায়ারকে যদি আপনাকে ডিজলভ করতে হয়, কি দিয়ে ডিজলভ করবেন? ওয়াটার দিয়ে ডিজলভ করবেন। আপনি যদি এই ওয়াটারকে যদি দেখেন, এই ওয়াটারকে যদি কনডেন্সড করেন, যেটাকে পৃথ্বীতত্ত্বের মধ্যে ধরা হয়, কনডেন্সড করতে হয় তো, তাহলে বুধ চলে আসলো। আর বায়ু ছাড়া আবার আগুন জ্বালানো সম্ভব? বায়ু ছাড়া আগুন জ্বালানোও সম্ভব নয়। আবার বুধ মানে যে কনডেন্সিটির মালিক, সেই বুধ ছাড়া তার মানে তাকে কনডেন্সড করা গেল না। তার মানে আমার শরীরের মধ্যে এলিমেন্ট, তার মানে আপনার শরীরের মধ্যে পৃথ্বীতত্ত্ব আছে কি না? আমার শরীরের মধ্যে তো মানে পৃথ্বীতত্ত্ব আছে। আজকে এই যে জল, আজকে আবার দেখো, আজকে যদি বায়ু, আজকে যদি জল, আজকে যদি অগ্নি, আর আজকে যদি পৃথ্বী না থাকে, আকাশ তৈরি হবে না। ব্রহ্মের অণু, এই যে এলিমেন্টস, এই এলিমেন্টসগুলো খুব খুব ভাইটাল। আজকে বৃহস্পতি যেমন আজকে আকাশকে যেমন দেখছে, বৃহস্পতি আপনার যোগগুলোকে দেখছে। আমাদের 27টা যোগের মধ্যে জন্ম হয়। কারো বিষ্কুম্ভ যোগ, কারো অতিগণ্ড যোগ, কারো গণ্ড যোগ, কারো ব্যতিপাত যোগ, কারো শূল যোগ, কারো শুভ যোগ, কারো সিদ্ধি যোগ, কারো সাধ্য যোগ। 27খানা যোগ আর দেয়ার। তো এই যোগগুলোর কাজ কি? সেই যোগ মানে বৃহস্পতি। তার মানে দেখুন, বৃহস্পতি যোগগুলো যদি খারাপ হয়, তার মানে বৃহস্পতির আলো কমছে কিনা। আপনার তিথি যদি খারাপ হয়, আপনার অষ্টমী তিথিতে জন্ম, কিন্তু ভাই কৃষ্ণের অষ্টমী তিথিতে জন্ম, আপনার চন্দ্র কোথায় গেল? তার কারণ এই চন্দ্র আবার কোথাও না কোথাও জলকেও দেখছে। কারণ রবি আর চন্দ্রকে আলাদা করা হয়েছে। রবি হচ্ছে আত্মাকারক গ্রহ, আর চন্দ্র হচ্ছে মন। এই মনকে আগে স্থির করতে হবে। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে বলে, আমাকে অনেকে ফেসবুকে মেসেঞ্জারে পাঠায়, দাদা আমার সফলতার দিন তো আর আসছে না, আমি কবে সফল হব, আমি কবে সফল হব। কেউ বলেন আমি পোখরাজপুরে রয়েছি, আমার সফলতা আসছে না। কেউ বলেন আমি নীলাপড়ে আছি, আমি সফলতা আসছে না। এটা একটা মিডিয়াম। কোনো ক্রিকেটার, আপনারা ক্রিকেট খেলা দেখেছেন তো, একটা ক্রিকেটারের হাতে ব্যাট থাকে, একটা গ্লাভস থাকে, প্যাড থাকে, গার্ডস থাকে, হেলমেট থাকে। কিন্তু তাই বলে এটা বললে হবে না যে তাকে খেলে রানটা তো করতে হবে, তার মানে খেলাটা তাকে জানতে হবে। তার মানে আপনি আপনার ডিউটিটা করুন, আপনার ডিউটিটাকে আপনাকে সৎভাবে করতে হবে, সেই ঊর্জাটাকে বাড়াতে হবে। সেই এলিমেন্টাল ডিস্ট্রাকশন কোথায় কোথায় আপনি এই এলিমেন্টগুলোকে নষ্ট করছেন, ফাইন্ড ইট ফার্স্ট। এটাকে যদি আপনি বিকশিত না করতে পারেন, এটাকে যদি আপনি জাগরণ ঘটাতে না পারেন, তাহলে সংস্কৃতির থেকে বেরিয়ে যাবেন। আর সংস্কৃতির থেকে বেরিয়ে গিয়ে প্রকৃতির মধ্যে গিয়ে ওই ধন্দে পড়ে যাবেন। কোথায় যাবেন? আপনি জঙ্গলের মধ্যে ঢুকে যেমন রাস্তা হারিয়ে ফেলেন, ঠিক সেরকম নিজেকে। তার কারণ আমি কোনোদিন শুনিনি কোনো ক্রিকেটারকে, বা আমি কোনোদিন শুনিনি সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলি বা সৌরভ গাঙ্গুলি, যাদের আমি খেলা দেখেছি, তারা কোনোদিন বলেনি যে বোলারটা ভালো বল করেছে। তার কারণ ব্যাটসম্যান নিজের ভুলে আউট হয়, তাই তো কথাটা? ব্যাটসম্যান সবসময় নিজের ভুলে আউট হয়। তো এই এলিমেন্টাল ডিস্ট্রাকশান বা এলিমেন্টাল ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলোকে তৈরি করতে হবে। তার কারণ পঞ্চাঙ্গর মধ্যে যদি আপনার পঞ্চাঙ্গটা যদি শুদ্ধিকরণ না হয়, পঞ্চাঙ্গটা যদি ঠিক না হয়, তাহলে আপনার ডেভেলপমেন্ট আসবে না। আজকে কেন এই কথাগুলো বলা? আগামীকাল দোল আপনারা তো রঙিন হবেন, কিন্তু আপনারা কতটা রঙিন হবেন? আপনি আপনার মনকে কতটা রঙিন করতে পারলেন? আপনি আপনার ডিসিশনকে কতটা রঙিন করতে পারলেন? আপনি তো জন্মছক নিয়ে বসলেন, দাদা মাঙ্গলিক। আজকেও আমি বর্ধমান থেকে যখন আমি আসলাম, যখন চেম্বার করলাম, এসেই সবার আগে একটা বাজে প্রশ্ন, সেই প্রশ্নটার নাম আমার কি মাঙ্গলিক আছে? আরে কত কি আলোচনা করার আছে ভাই, সেগুলো কবে হবে? পিছিয়েই থাকবো নাকি? পিছোতে এরপরে তো আমাদের থেকে বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা মনে হয় পিছনে পড়ে থাকবো। মাঙ্গলিক, সাড়ে সাতি, কালসর্প,
কেউ বলে ওই কালসর্প, কেউ বলে সেই কালসর্প। আরে এলিমেন্ট থেকে আসুন, এলিমেন্টটাকে বার করুন। আপনার মধ্যেকার ভেতরের যে গুণ আছে, যে রসদ আছে, ভগবান যেটা দিয়ে পাঠিয়েছে তার যে তত্ত্ব, সেটাকে কবে আর খুঁজবেন? আপনার মধ্যে যদি জল থাকে তো আপনাকে সেই জলটাকে ব্যালেন্স করতে গেলে আগুনটাকেও জ্বালাতে হবে। আপনার মধ্যে যদি আগুনটা বেশি থাকে, অনেকে আমার প্রচণ্ড রাগ, তো জল খান বেশি করে, তাহলে জলতত্ত্বকে আপনাকে ব্যালেন্স করতে হবে। শুধু জল খেলে হবে না, মানে জলতত্ত্বকে ব্যালেন্স করতে হবে। তাহলে অ্যাস্ট্রোলজার কি বলছে সেই ব্যালেন্সটা তো আমাকে করতে হবে। তো নাম্বার 1, দাদা আমার দ্বারা পড়াশোনা হচ্ছে না, আমি মনে রাখতে পারছি না। তো মনে রাখতে পারছেন না মানে আপনার মধ্যে কনডেন্সিটি নেই, জমাট বাঁধবে। তো আমি একটা জিনিস পড়বো, পড়ে সেটাকে মাথায় মস্তিষ্কে বেঁধে রাখবো, তার মানে জমাট বেঁধে গেল, সেটা আর বেরোবে না। দেখো এলিমেন্ট, এখানে এলিমেন্টাল ব্যাপার, তাহলে সেই জায়গায় আমাকে তো ঢোকাতে হবে। তাহলে পৃথ্বী তত্ত্বকে আমার শরীরের মধ্যে তো বাড়াতে হবে। দাদা ঘুমিয়ে থাকে সারাদিন, কিছুই কাজ করে না, 5 মিনিট পরে করছি, 10 মিনিট পরে করছি, তার মানে কি নেই আপনার মধ্যে? আপনার মধ্যে আকাশ তত্ত্ব নেই, বায়ু নেই। বায়ু মিন্স এনার্জি। কবে বুঝবেন? আর কবে বুঝবেন? কালসর্পের ভেঙে থাকবেন, আপনার শনিভঙ্গ কালসর্প, এইদিকে বৃহস্পতি ভেঙে গেছে, ওইদিকে চন্দ্র ভেঙে গেছে, বেকার কথাবার্তা নিয়ে। আর আপনারা তো আমার কাছে সাড়ে সাথে এইসব নিয়ে আসবেন না। আমার পাশে আশেপাশে অনেকে আছেন, দেখবেন পাড়ায় টোল খুলে বসে রয়েছে সাড়ে সাথী কাটানোর জন্য, মেলা বসে রয়েছে। বি সায়েন্টিফিক। যদি সায়েন্টিফিক হতে পারেন, তত্ত্বগত আলোচনা যদি করতে পারেন, নিশ্চয়ই আপনি আমার কাছে আসুন। তার কারণ আপনি আমার কাছে আসছেন, আপনার জীবনটা অনেক ভ্যালুয়েবল। সেই ভ্যালুয়েবল জায়গাটাকে আপনাকেও দিতে হবে, আপনার জীবনে সেই মানযাত্রাকে তৈরি করতে হবে। ডেভেলপমেন্টে আসুন। ডেভেলপমেন্ট কীভাবে ডেভেলপ? আমি আপনার জীবন পাল্টে দিতে পারবো না, আমি আপনার জীবনকে গড়িয়ে দিতে পারবো না। একটা আলোচনার মধ্যে আসতে হবে, সুন্দরভাবে জন্মছকটাকে বিচার করতে হবে। এই যেমন দিদি বললেন যে আমার লগ্নই ভুল, লগ্নই ভুল। 26 ডিগ্রি, আরে আমি আমার বাড়ির জমির একানা আমি আপনাকে দেবো না, তো আমি আমার জন্মছকের 28 ডিগ্রির থেকে 2 ডিগ্রি আমি বৃশ্চিককে দিয়ে দেবো? এ তো হতে পারে না। শুক্লপক্ষের অষ্টমী ভালো না কৃষ্ণপক্ষের অষ্টমী ভালো? প্রশ্ন আসে। চন্দ্রের মানটা কোথায় বসে রয়েছে, তাহলে সেই জায়গায় আমাকে ডেভেলপমেন্টটাকে আনতে হবে, চন্দ্রটাকে আগে ঠিক করতে হবে। চন্দ্র যদি না ঠিক থাকে তাহলে তো হাপিত্তেশ করে ঘুরে বেড়াবেন, হাপিত্তেশ করে ঘুরে বেড়াবেন, জীবনে কিছু হলো না। আমার ছেলে পড়লো না, আমার ছেলে এই করলো না, আজকে পরস্পর চাকরি চেঞ্জ করে যাচ্ছে। আরে দশমে রাহু বসে থাকলে নাকি পরপর চাকরি চেঞ্জ হয়? দশমে রাহু বসে রয়েছে তো বসে আছে, শনি কোথায় বসে রয়েছে সেটাকে আমাকে দেখতে হবে না? কারণ শনি তো বায়ু আপনার চার্টের। সে যদি আপনাকে পারমিশন না দেয় আপনি এক জায়গায় স্থির হয়ে বসবেন, তা আপনি তো হন্যে হয়ে ঘুরে বেড়াবেন সারা পৃথিবী, আপনি তো যাযাবর হয়ে যাবেন। তার মানে এই এলিমেন্টাল, আজকে আমার এই বলার অর্থ হলো জীবনকে সুন্দরভাবে গোছাতে হবে। যদিও সময় শেষ, প্রায় শেষের মুখে একটুখানি বলে দেওয়ার দরকার চেম্বারগুলো। আগে আপনাদেরকে ক্লিয়ার করি যে বুকিং নাম্বার হচ্ছে এই যে আমার হাতের নিচে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বুকিং নাম্বার। সরি, আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, তার কারণ আমি সত্যি কথা বলতে না, আমি জ্যোতিষটা আমি কম জানি, সত্যি আমি এখনও কান ধরছি, আমি কম জানি। কিন্তু আপনাদের আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে এখনও যতটুকু জানি, এখনও কিছু বলিনি। যদি বলতে শুরু করি হয়তো অনেকে আমার শত্রু হয়ে দাঁড়াবে বেসিক্যালি। কারণ আর যেসব আমি অ্যাস্ট্রোলজি দেখি ভালো লাগে না, কোথাও না কোথাও আমার মনে হয়। দেখুন, আমি একটা বড় ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করা ছেলে, 1 নম্বর। আমি একটা ভালো বাড়ির ছেলে, আমি মিউজিকের সাথেও জড়িত, আমি নিজে ভালো খুব সরদও বাজাই। কিন্তু ঘটনা হলো আমি যেটা করি সেটা খুব ভালোভাবে করি। একদমই। বুকিং নাম্বার টেলিভিশন স্ক্রিনে ছিল। দাক্ষা ইনস্টিটিউট, দক্ষিণেশ্বর, শ্যামবাজার এবং শিলিগুড়ির জন্য ভর্তির নাম্বার হচ্ছে 9051451482। মেচেদা হচ্ছে 25 তারিখে, জামশেদপুর এপ্রিলে ইট উইল নট বি ক্লিয়ার্ড। হাতিবাগান হচ্ছে 6 তারিখে, চেম্বার হচ্ছে এপ্রিলের। গৌহাটিতে 29 তারিখ, আগরতলায় হচ্ছে 30 তারিখ, কৃষ্ণনগর 9 তারিখ, বহরমপুর 10 তারিখ, দুর্গাপুর 15 তারিখ, ব্যারাকপুর 8 তারিখে, বর্ধমান 17 তারিখে চেম্বার রয়েছে। মালদাতে রয়েছে 27 তারিখ, এটা হচ্ছে মার্চের। কোচবিহারে 28 তারিখ এই মার্চের, শিলিগুড়ি 29 তারিখ এই মার্চের, আর গড়িয়াহাটে শুক্রবার এবং দক্ষিণেশ্বরে রবিবার চেম্বার থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, দোল ভালো কাটান, দোল ভালো কাটান। নমস্কার। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে